আমরা আমাদের গত যে লেকচারটা ছিল অ্যানালগ ইলেকট্রনিক্সের উপরে, সেখানে আমরা ওপেন লুপ যে কানেকশন, অপ অ্যাম্পের যে অ্যাপ্লিকেশন, দুই রকমের অ্যাপ্লিকেশন আছে, একটা হচ্ছে ক্লোজ লুপ অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে ওপেন লুপ অ্যাপ্লিকেশন। আমরা ওপেন লুপ অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলেছিলাম। ওপেন লুপ অ্যাপ্লিকেশন মানে কি? ওপেন লুপ অ্যাপ্লিকেশন মানে হচ্ছে আমাদের সিগন্যালটা যেখানে শুধু ইনপুট থেকে আউটপুটে ফ্লো হবে, আউটপুট থেকে কোনো সিগন্যাল ইনপুটে আসবে না, মানে কোনো ফিডব্যাক কানেকশন থাকবে না। সেখানে আমরা দেখেছিলাম যে অপএম্পের ওপেন লুপে গেইনটা অনেক বড় হয়। গেইনটা অনেক বড় হলে যেটা করে সেটা হচ্ছে তার একটা স্পেশাল অ্যাপ্লিকেশন আছে, সেটাকে আমরা বলেছিলাম লেভেল ক্রসিং ডিটেক্টর বা জিরো ক্রসিং ডিটেক্টর হিসেবে। আমরা ওপেন লুপ অ্যাপ্লিকেশনস অপএম্পের খুব বেশি অ্যাপ্লিকেশন নাই, কারণ হচ্ছে ওপেন লুপ অ্যাপ্লিকেশনস যেহেতু আমাদের খুব বেশি কন্ট্রোল থাকে না, ফিডব্যাক থাকে না। ক্লোজ লুপ অ্যাপ্লিকেশনে যেহেতু ফিডব্যাক থাকে, যেহেতু আমাদের কন্ট্রোল থাকে, বেটার কন্ট্রোল থাকে, আমরা গেইনটা আমাদের ডিজায়ার্ড যে ভ্যালু, সেই ভ্যালু অনুসারে অ্যাডজাস্ট করে নিতে পারি, রেজিস্ট্যান্সের ভ্যালু কম বেশি করে। সেজন্য ক্লোজ লুপ অ্যাপ্লিকেশনসটা অনেক অনেক বেশি। সো আমরা অপএম্প নিয়ে যেই পড়াশোনা করছি অ্যানালগ ইলেকট্রনিক্স এই কোর্সটাতে, আমরা দেখতে পাবো যে আমাদের ক্লোজ লুপ অ্যাপ্লিকেশনগুলো অনেক অনেক ক্লোজ লুপ অ্যাপ্লিকেশনস আছে। যেমন আমরা ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছি সেটাকে বলা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। সো ক্লোজ লুপে অপএম্পকে আমরা দুইভাবে কনফিগার করতে পারি। একটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের কনফিগারেশন, যেখানে আমাদের ইনপুট সিগন্যালটা আমরা দিব হচ্ছে ইনভার্টিং টার্মিনালে দিব, এবং দ্যাট শুড পাস থ্রু সার্টেন ভ্যালু অফ রেজিস্ট্যান্স। সো ক্লোজ লুপ সার্কিটের ক্ষেত্রে আমাদের এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা থাকতেই হবে, সাথে আমাদের এখানে যে ইনপুট রেজিস্ট্যান্স আছে সেটাও থাকবে। আর আমরা নন ইনভার্টিং যে টার্মিনালটা আছে সেটাকে আমরা গ্রাউন্ড করে দিচ্ছি। তাহলে এই যে পার্টিকুলার এই সার্কিটের ক্ষেত্রে গেইন ইকুয়েশনটা হচ্ছে আমাদের অনেকটা এরকম, যেখানে আমাদের ফেজটা নেগেটিভ হচ্ছে আর গেইনটা হচ্ছে আর এফ বাই আর আই। সো আমরা যদি আর এফ এবং আর আই এর রেজিস্ট্যান্সটা একটা রেশিও মেনটেন করে, সেটাই আমাদের গেইন হবে। শুধু এখানে যেটা এক্সট্রা সেটা হচ্ছে আমি যদি ইনপুট পজিটিভ দিই আউটপুট নেগেটিভ হবে, ইনপুট নেগেটিভ দিলে আউটপুট পজিটিভ হবে। সাইন ওয়েভ দিলে সে সাইন ওয়েভই থাকবে, স্কোয়ার দিলে স্কোয়ারই থাকবে, ট্রায়াঙ্গুলার দিলে ট্রায়াঙ্গুলারই থাকবে। শুধুমাত্র তার গেইনটা আমাদের যে ডিজায়ার্ড ভ্যালু সেটার মতো করে তাকে অ্যাডজাস্ট করে নেবে, যে 3, 5, 10। সো এখানে আমরা তাহলে গেইনটা অ্যাডজাস্ট করে নিতে পারছি। এটা হচ্ছে তাহলে এখানকার মূল ব্যাপারটা। তাহলে গেইন ইকুয়েশনটা এখানে ডিরাইভ করে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্লোজ লুপ গেইন ইকুয়েশনটা কত, ইনভার্টিং এর ক্ষেত্রে মাইনাস আর এফ বাই আর আই। এখানে সুন্দর করে অপএম্পের যে ইকুয়েশনগুলো, যে ক্যাসিএল অ্যাপ্লিকেশন, যে ইনপুট কারেন্ট ইকালস টু ফিডব্যাক কারেন্ট, এটা ধরে আমরা তাহলে এখানে একটা ডেরিভেশন করা হয়েছে। এটা হচ্ছে তাহলে আমাদের ক্লোজ লুপ গেইন ইকুয়েশন ফর ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন এখানে দেখা যাচ্ছে যে ইনভার্টিং অ্যাডারটা কেমন হবে। সো ইনভার্টিং অ্যাডারটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারেরই কনফিগারেশন, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারেরই কনফিগারেশন। শুধু এখানে কি হবে, সিগন্যালটা একটু, আগে ছিল একটা সিগন্যাল, এখন আরো দুটো সিগন্যাল যোগ হবে। তাহলে যেটা হবে সেটা হচ্ছে ইনপুট সাইড থেকে একটা কারেন্ট যাবে, এখান থেকে আরেকটা কারেন্ট যাবে, এখান থেকে আরেকটা কারেন্ট যাবে, তিনটা কারেন্ট ফিডব্যাকের ভিতর দিয়ে পাস হবে। বিকজ আমরা জানি অপ অ্যাম্পের 2 নম্বর এবং 3 নম্বর পিনটা ভার্চুয়াল শর্ট হয়। ভার্চুয়াল শর্ট হওয়াতে আমরা যখন অ্যানালাইসিস করব তখন আমরা এটাকে গ্রাউন্ডেড ধরে ইনপুট কারেন্টগুলো বের করব, এবং এই কারেন্টগুলো ফিডব্যাক পাথ দিয়ে ফ্লো হবে। সো তিনটা কারেন্ট যোগ হয়ে আলটিমেটলি আমরা আউটপুটে এরকম একটা ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে মাইনাস ব্র্যাকেটের মধ্যে U1 প্লাস E2 প্লাস E3। তো তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে সে অ্যাড করছে সিগন্যাল, যে তিনটা আমরা দিচ্ছি E1 E2 E3, তিনটা সিগন্যালকে সে অ্যাড করছে, এবং সাথে সে যে আরেকটা কাজ করছে সেটা হচ্ছে সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছে। বিকজ আমরা এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু পিক করেছি, আর এফ এর ভ্যালু আর এবং ইনপুট রেজিস্ট্যান্সের ভ্যালু আর। সো রেশিওটা তাহলে 1 এর সমান হয়ে গেল, এবং রেশিওটা 1 এর সমান হওয়াতে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটা অ্যাম্পলিফাই করছে না, শুধু অ্যাড করে দিচ্ছে। মানে 1 গেইন দিয়ে সে আউটপুটের সিগন্যালটা পাস করছে, এবং যেহেতু একের অধিক সিগন্যাল আছে সবগুলোকে সে যোগ করে দিচ্ছে।
এই যে ইনভার্টিং অ্যাডার সেটাকে কোথায় ইউজ করা হয়, সেটা মাল্টি চ্যানেল অ্যাম্পলিফায়ার ইউজ করা হয়, অডিও মিক্সচার ইউজ করা হয়। আমরা যেমন দেখি সাউন্ড মডুলেট করে অনেক অডিও সিস্টেমে, সেটা হচ্ছে এই যে কোনো একটা সিগন্যালকে বাদ দিয়ে দেয়, কোনো সিগন্যালকে রেখে দেয়, সো এইভাবে করে আলটিমেটলি সাউন্ডটাকে মডুলেট করে। সো আমরা দেখতে পাই যে ইলেকট্রনিক্স সিম্পল সার্কিট অপ অ্যাম্প বেসড যে সার্কিটটাই কিন্তু অনেক ভালো ভালো ইলেকট্রনিক সিস্টেম ইউজ করা হয়, অনেক দামি। ঠিক আছে, যে কত ভালো সিগন্যালকে অ্যাড করতে পারছে, কত ভালো সিগন্যালকে ফিল্টার করতে পারছে, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোকে কেমনভাবে সে সেপারেট করতে পারছে। সো অনেকগুলো সিস্টেম মিলে একটা কমপ্লিকেটেড সিস্টেম দাঁড় করা হয়, যেখানে আমাদের ইনভার্টিং অ্যাডাপ্টার হচ্ছে একটা সিস্টেম, হোল সিস্টেমের একটা ছোটোখাটো কম্পোনেন্ট। সো এরকম অনেকগুলো সিস্টেম ছোটোখাটো মিলে একটা বড় লার্জ সিস্টেম দাঁড় করানো হয়। এখন আমরা চলে আসছি অপ অ্যাম্পের যে ক্লোজ লুপ অ্যাপ্লিকেশন, সেখানে সেকেন্ড যেই কনফিগারেশনটা আছে সেটাকে বলা হয় নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে ইনপুটটা দেওয়া হয় নন ইনভার্টিং টার্মিনালে, পজিটিভ টার্মিনালে ইনপুটটাকে দেওয়া হয়, পজিটিভটাকে দেওয়া হয়, আর নেগেটিভ টার্মিনালটাকে এখন আগের মতোই রেখে জাস্ট সোর্সটাকে শর্ট করে গ্রাউন্ড করে দেওয়া হয়। সো এই যে কনফিগারেশন, এটা সবসময় এরকমই থাকবে, এটাতে আমাদের কোনো ক্রিয়েটিভিটি দেখানোর সুযোগ নাই। আরেকটা আমাদের এখানে দেখতে হবে, সেটা হচ্ছে আমরা দেখতে পাই এখান দিয়ে কারেন্টটা কত হবে, কারেন্টটা হবে হচ্ছে ইআই বাই আর আই। তারপরে আউটপুট ভোল্টেজটা কত হবে, আউটপুট ভোল্টেজটা হবে ইআই বাই আর আই ইন্টু আর আই প্লাস আর এফ, আর আই প্লাস আলটিমেটলি প্রসেস করলে আমাদের আউটপুট ইকুয়েশনটি এরকম একটা ইকুয়েশন দাঁড় করাবে, যেখানে আমাদের গেইন ইকুয়েশনটা হচ্ছে 1 প্লাস আর এফ বাই আর আই, 1 প্লাস আর এফ বাই আর আই। সো আমাদের আগে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার একটা নেগেটিভ সাইন ছিল, বাট নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের যে গেইন ইকুয়েশন সেখানে কোনো সাইন, নেগেটিভ সাইন নাই। সো আমরা সাইন দেখেও বুঝতে পারি যে এটা কি ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নাকি নন ইনভার্টিং। আপনাকে যদি বলা হয় ক্লোজ লুপ গেইন 10, তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। যদি বলা হয় ক্লোজ লুপ গেইন -5, তার মানে বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। এখন আমরা নেক্সট যে সেকশনে চলে আসছি সেটা হচ্ছে ভোল্টেজ ফলোয়ার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্লিকেশন অপ অ্যাম্পের। নর্মালি ভোল্টেজ ফলোয়ার বলতে আমরা কি বুঝবো, আমি যে ভোল্টেজটা ইনপুটে দিব সেটাই আউটপুটে যাবে, এটা হচ্ছে ফলোয়ার। এটা হচ্ছে ফলোয়ারের ক্যারেক্টারিস্টিক্স, ফলো করবে, কোনো কথা বলবে না। তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে যেহেতু ফেজটা চেঞ্জ হয়ে যায়, তো সেটা ভোল্টেজ ফলোয়ার হতে পারবে না। তাই ভোল্টেজ ফলোয়ার হতে হলে আমাদের নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার লাগবে, এবং ভোল্টেজ ফলোয়ার যেহেতু বলছে তার গেইনটাও 1 হতে হবে। তাহলে গেইন যদি 1 করতে হয়, কি কি চেঞ্জ করতে হবে, গেইন 1 করতে হলে আর এফকে 0 করতে হবে এবং আর আইকে ইনফিনিটি করতে হবে। সেটা আমরা করেছি, এখানে আর আই হচ্ছে ইনফিনিটি আর এখানে এটা হচ্ছে 0। তাহলে করাতে আমাদের যে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ছিল সেটা এখন কি হয়ে গেল, ভোল্টেজ ফলোয়ার। তাহলে ভোল্টেজ ফলোয়ার কোনো গেইন দিচ্ছে না, কোনো কিছুই করছে না, তাহলে এটাকে কেন ইউজ করা হয়, এটা একটা স্পেশাল অ্যাপ্লিকেশনস আছে যেটাকে আমরা বলি হচ্ছে, এটা লোডিং এফেক্টকে নালিফাই করে, এটা সার্কিটে একটা আইসোলেশন তৈরি করে দেয়। এটা ইনপুট রেজিস্ট্যান্সটা যেহেতু ইনফিনিটি, এটা ভোল্টেজ ট্রান্সমিশনে বা ভোল্টেজ যখন আমরা ট্রান্সমিট করে এক জায়গা থেকে অন্য জায়গাতে, তখন আমাদের কি করে, এটা সিগন্যালটাকে ভালো করে পাস করে, কোনো রকম লস সে আমাদের ফেস করতে দেয় না। সেই জন্য ভোল্টেজ ফলোয়ারকে মোটামুটি আমরা মোস্ট অফ দ্য ইলেকট্রনিক সার্কিটে ভোল্টেজ ফলোয়ারটাকে ইউজ করা হয় লোডিং এফেক্ট নালিফাই করার জন্যে, সার্কিটে আইসোলেশন তৈরি করে দেওয়ার জন্যে, বাফার বা সিগন্যালের স্ট্রেংথটা আগের লেভেলে রিস্টোর করার জন্য। আমরা জানি সিগন্যাল যখন ট্রান্সমিশন লাইন দিয়ে পাস হতে থাকে তখন সিগন্যালের ভেতরটা ছোট হতে থাকে। এখন ভোল্টেজ ফলোয়ার ইউজ করলে বা বাফার ইউজ করলে যেটা হবে, সিগন্যালটা হয়তো বা আগের লেভেলে রিস্টোর হয়ে যাবে। সো অ্যাপ্লিকেশনটা কোথায়, অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমরা যেটা বলেছি লোডিং এফেক্টকে সে নালিফাই করবে। আর এটা কি করে, এটা একটা হাই রেজিস্ট্যান্স, একটা ইনপুট রেজিস্ট্যান্স, মানে লোড রেজিস্ট্যান্সটা হাই, বিকজ এটা ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক হাই। সেজন্য এটাকে যখন লোডে দেওয়া হবে তখন এটাকে করবে ভোল্টেজের পুরো একটা ম্যাগনিটিউডকে সে আউটপুটে নিয়ে নেবে। সো এখানে মোটামুটি একটা ডিসকাস করা হয়েছে যে লোডিং এফেক্ট জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি। লোডিং এফেক্ট জিনিসটা কি, লোডিং এফেক্ট জিনিসটা হচ্ছে আমার একটা ভোল্টেজ সোর্স যদি দেওয়া হয়, ভোল্টেজ সোর্সের নিজস্ব একটা রেজিস্ট্যান্স থাকে, সাথে যার সাথে সোর্সে কানেক্ট করেছে তার নিজস্ব রেজিস্ট্যান্স থাকে। সো আলটিমেটলি এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে ভোল্টেজ ডিভাইড হয়ে সার্কিট সেই সিগন্যালটাকে পাবে। তাহলে 90 আর 10, সার্কিট কত ভোল্টেজ পাবে, সার্কিট এক ভোল্টেজের মধ্যে 100 মিলিভোল্টটা পাবে, 900 মিলিভোল্ট এখানে নষ্ট হয়ে যাবে। তবে সিগন্যালে বড় একটা পোর্শনই আমাদের লোডিং এফেক্টের জন্য নষ্ট হয়ে গেল। তাহলে আমরা এই যে এই প্রবলেমটা ওভারকাম করতে পারি কি দিয়ে,
আমরা অপারেশন করতে পারি একটা ভোল্টেজ ফলোয়ার ইউজ করে। আমরা সেটা কি করেছি, আমাদের জেনারেটর আছে সাথে একটা ভোল্টেজ ফলোয়ার যোগ করে দিয়েছে, তাহলে যেটা হচ্ছে এখানে 1 ভোল্ট ছিল, এই ভোল্টেজ ফলোয়ার ইউজ করাতে যেহেতু এটা রেজিস্ট্যান্স ইনফিনিটি, সো 990 যে রেজিস্ট্যান্স যেটা এফেক্টটা এখানে নাই, সো পুরা ভোল্টেজটা আমাদের 1 ভোল্টেজটা আমাদের এখানে চলে আসবে। এখানে যে 1 ভোল্টেজটা চলে আসলো, এটাকে যদি আমরা এখন এখানে দিয়ে দিই, তাহলে যেটা হবে আমাদের সিগন্যালের কোনো লস হবে না। তো আমরা কি করব, তাহলে আমরা লোডিং এফেক্টটাকে ওভারকাম করতে পেরেছি। আমরা একটু আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার পড়েছিলাম, এখন নন ইনভার্টিং অ্যাডারটা পড়ছি। নন ইনভার্টিং অ্যাডার মানে কি, আমাদের নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের কনফিগারেশনই থাকবে, নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের কনফিগারেশন থাকবে, কিন্তু এখন সিগন্যাল সোর্স আগে ছিল একটা, এখন সিগন্যাল সোর্স 2, 3, 4টা যোগ করে দেব। তাহলে যেখানে যে সিগন্যাল সোর্স 3টা যোগ করলাম, এই 3টার কম্বাইন্ড এফেক্টটা হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3। তাহলে এগুলোকে যদি আমার E1 প্লাস E2 প্লাস E3 করতে হবে, এখান থেকে গেইন 3 নিতে হবে। গেইন 3 কীভাবে নিতে হবে, ফিডব্যাকে 2R দিতে হবে, এখানে R দিতে হবে। তাহলে 1 প্লাস 2R বাই R করলে আমাদের গেইন 3 হয়ে যাবে। সো 3 এবং 3 কাটা চলে যাবে, আলটিমেটলি আমরা যেটা পাবো সেটা হচ্ছে E1 প্লাস E2 প্লাস E3। তাহলে এটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাডার, না নন ইনভার্টিং অ্যাডার। ইনভার্টিং অ্যাডারের ক্ষেত্রে একটা মাইনাস সাইন ছিল, আর নন ইনভার্টিং অ্যাডারের ক্ষেত্রে একটা প্লাস সাইন চলে আসবে। তাহলে ইনভার্টিং অ্যাডারকে যখন পজিটিভ করতে হবে, আমরা আবার আরেকটা সেকেন্ড স্টেজ আরেকটা ইনভার্টার অ্যাম্প্লিফায়ার যোগ করে দিলে সে নন ইনভার্টিং অ্যাডারের মতোই সে আমাদের পারফরমেন্সটা শো করবে। এখন আমরা চলে আসছি সাবট্রাক্টর, ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার। ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারটা হচ্ছে অনেক বড় একটা আইটেম অপ অ্যাম্প বেস সার্কিটের ক্ষেত্রে। আমরা বলেছি অপ অ্যাম্প অ্যাডার হিসেবে কাজ করতে পারে। অপ অ্যাম্পকে যদি সাবট্রাক্টর বানাতে হয় কী করতে হবে, একটা পোর্শন, যে দুটো সিগন্যালকে আমরা অ্যাড করবো তার একটা পোর্শনকে নেগেটিভ করে অ্যাড করে দিতে হবে। সেটা আমরা দেখতে পাচ্ছি, আমরা এই যে 2 ভোল্টেজ আছে সেটাকে আমরা এখানে নেগেটিভ করে দিয়েছি, নেগেটিভ করে তারপরে একটা ইনভার্টিং অ্যাডারের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে ইনভার্টিং অ্যাডারে যেহেতু দুটো সিগন্যাল আছে, একটা পজিটিভ সিগন্যাল আর একটা নেগেটিভ সিগন্যাল, আলটিমেটলি আউটপুট আমি যেটা পাবো দুইটা যোগফলের মাইনাস পাবো। তাহলে 3 মাইনাস 2 করে হলে 1 পাওয়া যায়, এবং 1কে মাইনাস করলে -1, সো আউটপুটে -1 ভোল্টেজ পাবো। সো আমরা এখানে একটা কথা বলে রাখি, অপ অ্যাম্প বেসড যে কোনো ডিজাইন হচ্ছে আমাদের ব্লক বেসড ডিজাইন। সো এখানে আমরা ব্লক বেসড ডিজাইন করেছি। ব্লক এখানে দুটো ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার আর একটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। আমরা একটু আগে যে সার্কিটটা ইউজ করেছি বা ডিফারেন্স বা সাবট্রাক্টর ডিজাইন করার জন্য, সেখানে একটা সমস্যা আছে। সেখানে সমস্যাটা কি, সমস্যাটা হচ্ছে আমরা দুটো অপ অ্যাম্প ইউজ করেছি, কিন্তু অপ অ্যাম্প যেহেতু একটা মোটামুটি এক্সপেন্সিভ আইটেম, যখন আমরা থাউজেন্ডস অফ সাবট্রাক্টর বানাবো তখন আমাদের কস্টটা তাহলে দ্বিগুণ হয়ে যাবে। সেজন্য আমাদের যেটা করতে হবে, চেষ্টা করতে হবে একটা ক্রিয়েটিভ ডিজাইন করার জন্য। সো এখানে যেটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে একটা অপ অ্যাম্প দিয়ে সাবট্রাক্টর ডিজাইন করার চেষ্টা করা হয়েছে। যেহেতু অপ অ্যাম্পের দুটো টার্মিনাল থাকে ইনপুট দেওয়ার জন্য, একটা হচ্ছে ইনভার্টিং টার্মিনাল, একটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। তাহলে আমরা অলরেডি জানি নন ইনভার্টিং টার্মিনাল E1 আকারে যাবে আর E2 মাইনাস হয়ে যাবে। সো সেটাই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে E1টা যেহেতু এখানে দুটো রেজিস্ট্যান্স সমান আছে, 2 গুণ নিয়ে যাচ্ছে। সো এই যে 2 গেইনটা আছে, 2 গেইনটাকে আমরা যদি 1 করে নিতে পারি, তাহলে আমাদের সার্কিটটা কার মতো কাজ করবে, সাবট্রাক্টরের মতো কাজ করবে। এবং আমরা এই সাবট্রাক্টরটা আমরা ডিজাইন করতে পারবো ইউজিং অনলি সিঙ্গেল অপ অ্যাম্প। তাহলে সেই কাজটা করতে হলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে, যেহেতু এখানে 2 হয়ে গেছে, এখানে ভোল্টেজটাকে অর্ধেক করে ফেলতে হবে। কীভাবে, সেটা হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিই আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স দিয়ে দিই। তাহলে এই যে দুটো রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছি, দুটো রেজিস্ট্যান্সের এখানে হাফ ভোল্টেজ চলে আসবে, সেটা আলটিমেটলি 2 ইন্টু হাফ করলে সেটা 1 চলে আসবে। সেই জিনিসটাই আমাদের এখানে একটা ডিজাইন দিয়ে দেখানো হয়েছে। এখানে আর এখানে যদি আর দেওয়া হয়, এম এর ভ্যালু যদি 1 হয়, তাহলে কি হয়ে যাবে, E1 মাইনাস E2 পেয়ে যাবো। আমরা যেখানে যে কনসেপ্টটা আমরা এখানে ডিসকাস করলাম, সেই কনসেপ্টটাকে এখানে একটা জেনারেলাইজড বেসিক স্ট্রাকচারে দাঁড় করানো হয়েছে, যেখানে আমরা ডিফারেন্স বা সাবট্রাকশন করছি, সাথে একটা অ্যাম্প্লিফিকেশন দিচ্ছি। সো অ্যাম্প্লিফিকেশনের জন্য এখানে এম ভ্যালু দিতে হবে, এম টাইমস রেজিস্ট্যান্স দিয়ে দিতে হবে, আর এম এর ভ্যালু যদি 1 হয় রেজিস্ট্যান্স সবগুলো সমান হবে।
এম এর ভ্যালু 1 হলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি নট ইকালস টু ইউ1 মাইনাস ইউ2। এম এর ভ্যালু যদি 10 হয় তাহলে কি পাবো, বি নট 10 গেইন ইউ1 মাইনাস ইউ2 পাবো। সো এই যে বেসিক ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার, এই সার্কিটটা আমাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। এই সার্কিটটা তো একটা অসুবিধা আছে, অসুবিধাগুলো কি? অসুবিধার একটা হচ্ছে এটার ইনপুট রেজিস্ট্যান্সটা কম হয়। আর আমি যখন অনেক বড় গেইন দিতে যাব তখন এটার রেজিস্ট্যান্সগুলো ম্যাচ করা কষ্ট হয়ে যাবে। বিকজ আমি যদি 100 গেইন দিতে যাই একটা রেজিস্ট্যান্স লাগবে আরেকটা লাগবে 100, তাহলে 50 দিতে চাইলে একটা লাগবে 1K আরেকটা লাগবে 50K। সো অ্যাম্প্লিফিকেশন যখন করতে যাব তখন আমাদের রেজিস্ট্যান্সগুলো ম্যাচ করাটা কষ্ট হয়ে যাবে। এই যে আমাদের ডিসঅ্যাডভান্টেজ দুটার কথা বললাম, এই দুটো ডিসঅ্যাডভান্টেজ আমরা ওভারকাম করতে পারি যে লো ইনপুট রেজিস্ট্যান্স যে এফেক্ট সেটা, প্লাস আমাদের গেইনটা যখন বড় হয়ে যাবে তখন রেজিস্ট্যান্স ম্যাচ করার সমস্যা হয়ে যাবে। এই যে এই দুটো প্রবলেমকে ওভারকাম করতে হলে আমাদের একটা সার্কিট আমরা ডিজাইন করা শিখবো যেটাকে বলা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার। ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ারে আমরা বেসিক্যালি আমরা যেটাকে পড়ে আসছি যে বাফার অথবা ইউনিটি ফলোয়ার, যেটাকে বলেছিলাম ভোল্টেজ ফলোয়ার, সেটা ইউজ করতে হয়। সাথে আমাদের যে বেসিক ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার ছিল সেটাকে ইউজ করতে হয়। ইউজিং দিস টু কম্বিনেশন উই ক্যান ডিজাইন এ সার্কিট, অ্যান অ্যাম্প্লিফায়ার সার্কিট, যেটা অনেক ভালো একটা সার্কিট, যেটা ইনস্ট্রুমেন্টেশন যেখানে প্রিসিশনের কাজে সেটা ইউজ করা হয়। সো অ্যাম্প্লিফায়ারের মধ্যে ইনস্ট্রুমেন্টেশন হচ্ছে অনেক ভালো একটা অ্যাম্প্লিফায়ার এবং এটাকে ইনস্ট্রুমেন্টেশন ইউজ করা হয়। তার মানে কি এখানে আমাদের ইরোরটা কম হয়, এখান থেকে আমাদের যে মিসম্যাচিং বা অন্যান্য যে নয়েজগুলো সেই নয়েজগুলো কম আসে। আলটিমেটলি ইনস্ট্রুমেন্টটা মোটামুটি প্রিসাইজ হিসাবে কাজ করে। সো আমরা তাহলে নেক্সট যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনস্ট্রুমেন্টেশন অ্যাম্প্লিফায়ার।